সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সান্তাহার সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আশা করি তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করছো, সুস্থ আছো এবং সচেতনভাবে নিজেকে কোভিড-19 থেকে নিরাপদ রাখছো। আজকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্বের নির্দিষ্ট বিষয় খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া নিয়ে কিছুটা আলোচনা করব। শিক্ষণফল: আয়ন বিনিময় পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, সক্রিয় লবণ পরিশোষণ কি তা বলতে পারবে, সক্রিয় লবণ পরিশোষণের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা: availability of mineral salts in soil। উদ্ভিদের খনিজ লবণের প্রধান উৎস মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে এসব লবণ দ্রবীভূত অবস্থায় অথবা কলয়ের দানার সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে। ধারণা করা হয় যে কলয়ের দানার সাথে সংলগ্ন খনিজ লবণ আয়ন বিনিময় পদ্ধতিতে মূল দ্বারা পরিশোষিত হয়। আয়ন বিনিময় পদ্ধতিটি ব্যাখ্যার জন্য দুটি মতবাদ প্রচলিত আছে। যে মতবাদ দুটি হলো, প্রথমটি ক্যাটায়ন বিনিময় মতবাদ, ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরি। 1939 সালে জেনি অ্যান্ড ওভারস্ট্রিট ধারণা করেন যে কলয়েডাল দানার সাথে সংলগ্ন আয়নগুলো কখনো এক স্থানে স্থির থাকে না। এরা কলয়েডাল দানার গায়ে ইতস্তত বিক্ষিপ্তভাবে চলাচল করে। মূলের গায়ের আয়নগুলো একইভাবে চলাচল করে, অর্থাৎ তারাও বিক্ষিপ্তভাবে ইতস্তত চলাচল করে। এভাবে চলাচল করার সময় কলয়েডাল দানার সাথে সংলগ্ন আয়ন এবং মূলের গায়ের আয়ন যখন সাধারণ অবস্থানে চলে আসে, অর্থাৎ কমন অবস্থানে আসে, একে অপরের সামনাসামনি হয়, তখনই ক্যাটায়ন বিনিময় সংঘটিত হয়। তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ একটা উদ্ভিদের মূলের সঙ্গে সংযুক্ত হয়ে আছে হাইড্রোজেন আয়ন। মাটিস্থ যে মাটির কণা, আমরা বলেছি যে কলয়ের দানার মতো কণাগুলো, তার সঙ্গে যে আয়নগুলো যুক্ত থাকে, সে আয়ন এখানে পটাশিয়াম আয়ন। এই ক্ষেত্রে আয়ন বিনিময় অর্থাৎ ক্যাটায়ন বিনিময় মতবাদ তোমরা খেয়াল করো যে পজিটিভ আয়ন বিনিময় সংঘটিত হচ্ছে, যে মূল হাইড্রোজেন আয়ন যুক্ত করে আছে এবং মাটির কণা পটাশিয়াম আয়ন। সেই ক্ষেত্রে পটাশিয়াম আয়নটা মূলের হাইড্রোজেন আয়নের সঙ্গে বিনিময় সংঘটিত হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন মাটির কলয়ের দানার সঙ্গে যুক্ত হয় এবং পটাশিয়াম আয়ন মূল কর্তৃক গৃহীত হয়। এইভাবে ক্যাটায়ন বিনিময়টা সংঘটিত হয়। দ্বিতীয় মতবাদটি হচ্ছে কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ, কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ থিওরি। এই মতবাদ অনুযায়ী মূলের শ্বসন প্রক্রিয়া শেষে যে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় তা মাটির পানিতে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। অর্থাৎ পানির সঙ্গে কার্বন ডাই অক্সাইড যখন যুক্ত হয় তখন কার্বনিক অ্যাসিড তৈরি হয়। সৃষ্ট কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে বা বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। এ সময় হয়তো অন্য একটি ক্যাটায়ন, যেটি পটাশিয়াম, যা কাদামাটিতে সংযুক্ত রয়েছে, তা হাইড্রোজেনের আয়নের সঙ্গে বিনিময় করে। বিনিময়কৃত ক্যাটায়ন এবার মূলের গায়ে লেগে ভিতরে প্রবেশ করে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কাদামাটিতে যে সংযুক্ত থাকে যে কোনো একটা পজিটিভ আয়ন, এখানে হাইড্রোজেন আয়ন, তার সঙ্গে কার্বনিক অ্যাসিড থেকে উৎপন্ন যে আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেন আয়নটা, এটি সঙ্গে বিনিময় সংঘটিত হয় পটাশিয়াম আয়নের। এইভাবে বিনিময়কৃত ক্যাটায়ন
মূলের গায়ে লেগে ভিতরের দিকে প্রবেশ করে। তোমরা খেয়াল করো যে এই ছবিতে কার্বনিক অ্যাসিড বিনিময় মূল থেকে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা পানির সঙ্গে যুক্ত হয়ে তোমরা জানো কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3। এই H2CO3 কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। এখন মাটির কণার সঙ্গে যে যুক্ত থাকে পটাশিয়াম আয়ন, সেটি কিন্তু হাইড্রোজেন আয়নের সঙ্গে বিনিময় সংঘটিত হয়। হাইড্রোজেন আয়ন মাটির কণার সঙ্গে সংযুক্ত হয়, অপরদিকে পটাশিয়াম আয়ন বাইকার্বনের সঙ্গে যুক্ত হয়ে মূল কর্তৃক শোষিত হয়। এইভাবে কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ পরিলক্ষিত হয়। এখন আমরা খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের দুটি প্রক্রিয়া রয়েছে, সক্রিয় বা প্রত্যক্ষ পরিশোষণ এবং নিষ্ক্রিয় বা পরোক্ষ পরিশোষণ। নিচে প্রক্রিয়া দুটির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। সক্রিয় লবণ পরিশোষণ, অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন। মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ অঞ্চলের কোষরসের ঘনত্ব অপেক্ষা কম হলেও দেখা যায় মাটির দ্রবণ থেকে ওই আয়ন কোষরসের অভ্যন্তরে প্রবেশ করছে। ঘনত্ব কম, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা আমরা বলতেছি, এর বিরুদ্ধে এই পরিশোষণ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে ঘটে থাকে। এই কারণেই এই জাতীয় শোষণকে সক্রিয় পরিশোষণ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাটিতে যে কোষরস, সেখানে আয়নের ঘনত্ব উদ্ভিদের সেলের মধ্যে কোষরসের মধ্যে যে ঘনত্ব আয়নের তার চেয়ে কম আছে। তারপরেও মাটি থেকে তোমরা খেয়াল করো কথাটি, এখানে মাটিস্থ দ্রবণে যে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ অঞ্চলের কোষরসের ঘনত্ব অপেক্ষা কম হলেও দেখা যায় মাটির দ্রবণ থেকে ওই আয়ন কোষরসের অভ্যন্তরে প্রবেশ করেছে। অর্থাৎ এই যে আয়নিক পার্থক্য, মাটির দ্রবণে আয়নের ঘনত্ব কম, তারপরেও আয়নগুলো উদ্ভিদের কোষরসে প্রবেশ করে। এই যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ঘনত্বের যে পার্থক্য থাকা সত্ত্বেও মাটির আয়নটি কোষরসের আয়নে প্রবেশ করে, এর জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, যার কারণে এই জাতীয় শোষণকে আমরা বলছি অ্যাক্টিভ অ্যাবজর্পশন। এবং অধিকাংশ খনিজ লবণ সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় মূল কর্তৃক শোষিত হয়। সক্রিয় পরিশোষণে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, আমি তাদের মধ্যে কয়েকটি মতবাদ নিয়ে আলোচনা করব। প্রথম যে গুরুত্বপূর্ণ মতবাদ, সেটি আমরা আজকে আলোচনা করতে থাকি, সাইটোক্রোম পাম্প মতবাদ বা সাইটোক্রোম পাম্প থিওরি, যেটিকে আমরা লুন্ডেগার্ড বাস্ট্রম মতবাদ হিসেবে জানি, লুন্ডেগার্ডের মতবাদ। তো আলোচনা করি সক্রিয় লবণ পরিশোষণ সম্পর্কে। বিজ্ঞানী লুন্ডেগার্ড ও বাসাস্ট্রম 1933 সালে মতবাদটি প্রণয়ন করেন। তারা লক্ষ্য করেন কোন উদ্ভিদকে পানি থেকে লবণ দ্রবণে স্থানান্তর করলে উক্ত উদ্ভিদের শ্বসন হার বেড়ে যায়। বিজ্ঞানীদ্বয় এই বর্ধিত শ্বসনকে আয়ন শ্বসন বা লবণ শ্বসন নামে আখ্যায়িত করেন। লুন্ডেগার্ডের মতবাদ অনুসারে সাইটোক্রোম নামক লৌহ পরফাইরিন প্রোটিন কোষ ঝিল্লির বাহক হিসেবে কাজ করে। এটি কোষে জারিত ফেরিক এবং বিজারিত ফেরাস অবস্থায় থাকে। কোষ ঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ এনজাইমের বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন মুক্ত হয়। ইলেকট্রনটি সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষ ঝিল্লির বাইরের তলের দিকে যায়, ফলে সাইটোক্রোমের আয়রন কোষ ঝিল্লির বাইরের তলে বিজারিত হয় এবং ভিতরের তলে জারিত অবস্থায় থাকে।
বাইরের তলে বিজারিত সাইটোক্রোম অর্থাৎ ফেরাস অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে কোষ ঝিল্লি সংলগ্ন অ্যানায়নকে গ্রহণ করে। অর্থাৎ বাইরের তলে সাইটোক্রোম যেটি বিজারিত ছিল সেটি অক্সিজেনের সহায়তা নিয়ে জারিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে এবং কোষ ঝিল্লির সাথে যে আয়নগুলো থাকে অ্যানায়ন থাকে সেটি গ্রহণ করে। নির্গত ইলেকট্রনটি হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে। সাইটোক্রোম চেনে আয়নটি একটি সাইটোক্রোম থেকে অপর একটি সাইটোক্রোমের মাধ্যমে এভাবে কোষ ঝিল্লির ভিতরের তলের দিকে যায়। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে সৃষ্ট ইলেকট্রন দ্বারা জারিত হয়ে সাইটোক্রোম ফেরিক বিজারিত হয় এবং অ্যানায়নকে মুক্ত করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুটো আয়ন সাইটোক্রোমের যে ফেরাস তার সঙ্গে যুক্ত আছে, সেখান থেকে ইলেকট্রন যখন এই আয়নটি ত্যাগ করে তখন একটি অ্যানায়ন গ্রহণ করে। এটি হয় কোথায়? কোষ ঝিল্লির বাইরের তলে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে অ্যানায়ন গ্রহণ করবে, এটি মনে রাখতে হবে। তো খেয়াল করো যে দুটো অ্যানায়ন থেকে তিনটি অ্যানায়ন হলো এবং এটি তোমার ফেরাস থেকে ফেরিকে পরিণত হলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সেটি ফেরাস থেকে ফেরিক হচ্ছে, একটি অ্যানায়ন গ্রহণ করছে, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটি হয় বাইরের তলে কোষ ঝিল্লির। পরবর্তীতে অ্যানায়নটি সেখান থেকে এই যে অ্যানায়নটা যে তৈরি হলো সেখান থেকে কোষ গহ্বরে চলে যায়। এভাবে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি, এই যে ইলেকট্রন পাম্প থিওরি আমরা বললাম যে সাইটোক্রোম পাম্প থিওরি, এই সাইটোক্রোমগুলো যুক্ত হয়ে, অর্থাৎ এগুলো কিন্তু কোএনজাইম, এগুলো যুক্ত হয়ে প্রক্রিয়াটির সাথে যে ইলেকট্রন ত্যাগ করা এবং অ্যানায়ন গ্রহণ করা বাইরের তলে, আবার ভিতরের তলে অ্যানায়ন ত্যাগ করবে এবং ইলেকট্রন গ্রহণ করবে। এই যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের অ্যানায়নগুলো কোষ গহ্বরের মধ্যে প্রবাহিত হতে থাকে বা শোষিত হতে থাকে মল কর্তৃক। এই প্রক্রিয়ার সঙ্গে সাইটোক্রোম সংযুক্ত থাকে। এরপরে বিজারিত সাইটোক্রোম অক্সিজেনের উপস্থিতিতে বাইরের তলে ইলেকট্রন মুক্ত করে জারিত হয় এবং পুনরায় অ্যানায়ন গ্রহণ করে ভিতরের তলের দিকে নিয়ে আসতে থাকে এভাবে। অর্থাৎ তোমরা খেয়াল করবে যে ইলেকট্রন যখন ত্যাগ করবে সেটি কোষ ঝিল্লির বাইরের তলে, ইলেকট্রন ত্যাগ করলে অ্যানায়ন গ্রহণ করবে এবং এই অ্যানায়নটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি এর মাধ্যম দিয়ে কোষ ঝিল্লির ভিতরের তলের দিকে আসবে। অর্থাৎ ক্রমান্বয়ে এই যে জারণ বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়ে অ্যানায়নটা যখন রিলিজ করবে তখন ভিতরের তলে ইলেকট্রন গ্রহণ করবে এবং এই ইলেকট্রনের উৎসই কিন্তু তোমার, আমরা দেখি ছবিতে দেখলে বুঝতে পারবা ক্লিয়ারলি তোমরা, এটি একটু যে ভিতরের তলে কিভাবে অ্যানায়ন জমা হবে এবং অ্যানায়ন জমার সাথে সাথে এই যে একটা বিভব পার্থক্য তৈরি হয়, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। অর্থাৎ অ্যানায়নের সংখ্যা কোষ রসের ভিতরের দিকে অর্থাৎ কোষ গহ্বরের মধ্যে বেড়ে যায়। এই বিভব পার্থক্যের ফলে সমতা আনার জন্য পটেনশিয়াল ডিফারেন্স যে ছিল সেখান থেকে সমতা বিধানের জন্য ক্যাটায়ন, আমি চিত্রে দেখিয়েছি, নিষ্ক্রিয়ভাবে বহিঃস্থ দ্রবণ থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং আয়নের সমতা বিধান করে। তোমরা ছবিটা না দেখলে এই যে ছবিটা খেয়াল করো যে সাইটোক্রোম পাম্প থিওরি, এটি কিন্তু খুব ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। এই রেখা দ্বারা আমরা এটিকে কোষ ঝিল্লি বলেছি, এটি কোষের ভিতরের তল, এটা পুরোটাই কোষ ঝিল্লি এবং কোষের বাইরের তল। তোমরা খেয়াল করো যে মাটিস্থ বহিঃস্থ দ্রবণ, সেখান থেকে কিন্তু অ্যানায়ন মাটির দ্রবণে আছে, সেটি প্রবেশ করলে এখানে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি, তোমরা সাইটোক্রোম এসিবি মনে রাখবা এবং এসিবির ক্ষেত্রে এটি ফেরাস, ফেরিক
যখন বাইরের তলে আমরা বলছি যে প্রথমটা সংঘটিত হবে ভিতরের তলে যে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া, হাইড্রোজেনটা ভেঙে যাবে এনজাইম ডিহাইড্রোজেনেস, অর্থাৎ এখানে একটা এনার্জি লস হয় সক্রিয় পদ্ধতিতে। তোমরা খেয়াল করবা যে যে অ্যাক্টিভ অ্যাবজর্পশনে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে উদ্ভিদ তার এনার্জি লস করে। তো এই ক্ষেত্রে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে হাইড্রোজেনটা ভেঙে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন তৈরি করবে। এখানে একটি প্রোটন একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, তোমরা খেয়াল করো। এবং সাইটোক্রোমের ভিতরের তলে যে সাইটোক্রোম বি, অর্থাৎ মূলরোমের ভিতরের তলে যে সাইটোক্রোম বি অবস্থান করছে, এই সাইটোক্রোম বি এর যে ফেরিক সেটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ফেরিকটা পরিণত হবে ফেরাসে, এবং তার কাছে যে অ্যানায়নটি ছিল সে ত্যাগ করবে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করবে। বিপরীত দিকে খেয়াল করো যে তোমরা সাইটোক্রোম এ কোষ ঝিল্লির বাইরের তলে, সে কি করবে, এই যে অ্যানায়নটা বাহিত বা বহন করে নিয়ে আসলো সাইটোক্রোম বি এর কাছ থেকে এবং পর্যায়ক্রমে এটা এর কাছে আসলো, ইলেকট্রন যখন গ্রহণ করছে, খেয়াল করো অ্যানায়ন গ্রহণ করছে, ইলেকট্রন সে ত্যাগ করছে। অ্যানায়ন যখন গ্রহণ করে ইলেকট্রন ত্যাগ করে, ফলে এই যে মেকানিজম, ইলেকট্রন যখন ত্যাগ করলো তখন সাইটোক্রোমে এ এর বিজারিত যে ফেরাস সেটি ফেরিকে পরিণত হলো এবং একটি অ্যানায়ন গ্রহণ করলো। এই অ্যানায়নটা যখন গ্রহণ করলো, বেসিক্যালি আমরা যদি এখানে অ্যানায়নটাকে 2A ধরি, এখানে 3A হবে, যেটা আমরা ছবিতে দেখেছিলাম। তাহলে কি দুটো অ্যানায়ন থাকলে এখানে 3টে অ্যানায়ন। অনুরূপভাবে সাইটোক্রোম A এর সঙ্গে সাইটোক্রোম C যখন বিক্রিয়া করে, তখন এই জারিত যে ফেরিক সেটি এই ফেরাসের সঙ্গে যুক্ত হয়। সে করে কি, একটা অ্যানায়ন গ্রহণ করে। অ্যানায়ন যখন গ্রহণ করে তখন এখানে আসলে 3টে অ্যানায়ন ছিল, এখানে ছেড়ে দেশে 2টো অ্যানায়নে পরিণত হয়। আর এই ফেরাস তার অ্যানায়ন ছিল কয়টি, 2টো, সে একটা গ্রহণ করে 3টে হয়। দ্যাট মিনস এখানে যে ইলেকট্রনটা ত্যাগ করলো, অ্যানায়নটা গ্রহণ করলো, একই পদ্ধতিতে ফেরাস ইলেকট্রন ত্যাগ করবে, অ্যানায়ন গ্রহণ করবে। ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হয়ে যাবে, অ্যানায়নটা সে গ্রহণ করবে। অনুরূপভাবে সাইটোক্রোম বি এর সঙ্গে সাইটোক্রোম সি যখন হয়, তখন কি হয়, এই ফেরাস ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হবে, আর এটি সাইটোক্রোম সি এর ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাসে পরিণত হবে। বিনিময়ে একটা অ্যানায়ন সে সাইটোক্রোম বি কে দিবে। এবং বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে সাইটোক্রোম বি, অ্যানায়ন কিন্তু ত্যাগ করবে। এইভাবে অ্যানায়নগুলো কোষ গহ্বরের মধ্যে প্রবেশ করে। তো এই একটা কন্টিনিউয়াস প্রসেস। আর এইদিকে যে মুক্ত ইলেকট্রন সেটা কিন্তু বহিস্থ দ্রবণ মাটির, সেখান থেকে অক্সিজেন এবং এই হাইড্রোজেন যে ক্যাটায়ন তার সঙ্গে যুক্ত হয়ে হাফ অনু পানি তৈরি করে। এই পানিটা কিন্তু রিলিজ হয় বাইরের দিকে। তো এইভাবে অ্যানায়নগুলো নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, অ্যানায়নগুলো সক্রিয়ভাবে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে কোষরসের গহ্বরে শোষিত হয়। এই যে অ্যানায়নগুলো কোষ গহ্বরে জমা হলো, এই অ্যানায়ন জমা হওয়ার কারণে একটা বিভব পার্থক্য তৈরি হয়। তোমরা যেটি দেখলে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এই ডিফারেন্সকে সমতা বিধানের জন্য চিত্রে বলেছিলাম যে এম যে ক্যাটায়ন সেটি নিষ্ক্রিয়ভাবে শোষণ হয়, কোষ গহ্বরের মধ্যে শোষিত হয়ে আয়ন সমতা বিধান করে। তো এইভাবে বিজ্ঞানী লুন্ডেগার্ড বলেছেন যে অ্যানায়নগুলো সাইটোক্রোম পাম্প থিওরির মাধ্যম দিয়ে মাটিস্থ বহিস্থ দ্রবণ থেকে ভিতরে কোষ গহ্বরে শোষিত হয়, আর ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। তো এই বিক্রিয়ার বা লুন্ডেগার্ডের যে মতবাদ সেটি কিন্তু অনেক বিজ্ঞানীরা পরবর্তীতে সমর্থন করেননি। তো তোমরা আর সময় নষ্ট করবো না তোমাদের, আজকে এই পর্যন্ত। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবো। অর্থাৎ তোমার এই জিনিসটা খেয়াল করবা, এখানে যে যখনই ইলেকট্রন ফেরাস ত্যাগ করবে, অ্যানায়ন গ্রহণ করবে।
গ্রহণ মিন্স হচ্ছে এখানে প্লাস দিয়ে উল্লেখ করেছি আমরা। তাহলে ফেরাস যখন ইলেকট্রন ত্যাগ করবে সে ফেরিকে পরিণত হবে, দুটো অ্যানায়ন ছিল সেই একটা অ্যানায়ন গ্রহণ করে তিনটে অ্যানায়ন হবে। এইভাবে ভিতরের তলে যখন সে আবার ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন ত্যাগ করে, এই বিপরীত প্রক্রিয়াটি সংঘটিত হয়। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কোভিড-19 তোমরা সচেতনভাবে মোকাবেলা করো, বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, হ্যান্ড গ্লোভস পরবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখো, পাশাপাশি পরিবারকেও সুস্থ রাখো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার এই সংক্ষিপ্ত সেশনে থাকার জন্য। তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো তোমাদের পরীক্ষা কিন্তু নির্ধারিত সময়ে হবে আশা করছি, এবং আশা করছি যে কোভিড-19 আমাদের যে অবস্থায় আছে সেখান থেকে আমরা নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো আশা করি। সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি। তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও, কারণ তোমরা সেকেন্ড ইয়ার, তোমাদের যদি সময় হয় বা কোভিড-19 বা করোনা ভাইরাসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে তোমাদের নির্বাচনী পরীক্ষা সংগঠিত হবে, তারপরে তোমাদের ফাইনাল বা চূড়ান্ত পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।